আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না। সুপ্রভাত, বুবু বাবু ব্লগসে আপনাদের প্রত্যেককে সুপ্রভাত। আজকে এই গানটা দিয়ে আমি শুরু করলাম কারণ এই গানটা দিয়ে শুরু করার একটা তাৎপর্য আছে। সেটা হচ্ছে আজকে আমার কাছে প্রভাতটা শু হলেও খুব একটা শু নয়, তার একটা কারণ আছে। কারণ কালকে আমি নিউজ দেখছিলাম, কালকে নিউজে এমন একটা আমি নিউজ দেখলাম যেটা নিয়ে আমি খুবই ব্যথিত, বা যে নিউজটা আমার একদমই ভালো লাগেনি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রত্যেকে এখন ক্রিসমাস মানাচ্ছি, আমরা প্রত্যেকে এখন একটা ফেস্টিভ সিজন কাটাচ্ছি, আমরা প্রত্যেকে একটা উৎসব মুখরিত একটা জায়গায় আছি, বাঙালিরা থাকে এই সময়টা। কিন্তু কালকে আমি প্যালেস্টাইনে বেথলেহেম গির্জার অবস্থাটা দেখলাম, নিউজে দেখালো। সেটা দেখার পর আমি খুবই ব্যথিত যে আজকে বেথলেহেম গির্জার এই অবস্থা। আমি জানি না মানুষের এই হিংসা, হানাহানি, এই যুদ্ধকালীন পরিস্থিতি এগুলো কবে থামবে, আদৌ থামবে কি না, বা কী আছে ভিতরে কিছুই জানি না। কিন্তু আমি এইটুকু মানি যে আমরা যেমন ক্রিসমাসটা উৎসব করি, ক্রিসমাসে আনন্দ করি, তেমন ওনারা ক্রিসমাসটা পালন করেন। তাই ক্রিসমাসটা পালন করার একটা মূল কেন্দ্রবিন্দুর জায়গা হচ্ছে বেথলেহেম গির্জা। আমাদের কাছে দুর্গাপুজোতে যেমন শোভাবাজার রাজবাড়ি, যদি কোনোদিন দুর্গাপুজোয় শোভাবাজার রাজবাড়ির পুজো বন্ধ থাকে, না হয় আমাদের বাঙালিদের যেরকম হয়, আবার যদি ধরুন মা ভবতারিণীর পুজোতে যদি দক্ষিণেশ্বরে পুজো না হয়, দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পুজো যদি বন্ধ থাকে, তখন যেরকম হয়, আজকে সেই মানুষগুলোর সেই অবস্থা। আজ বেথলেহেম গির্জায় ওদের পালন করা সেই প্রার্থনা বা পালন করা সেই উৎসবগুলো পালন করতে না পেরে, আমরা যখন নিউ ইয়ার পালন করি, তখন নিউ ইয়ারে আমরা যে শহরটার বাজি ফাটানো বা যে শহরটার আলোকসজ্জা দেখে আমরা উদ্ভাসিত হই, যে শহরটাকে দেখে আমাদের নিউ ইয়ারের আনন্দ, নিউ ইয়ারের ভাইবসটা জেগে ওঠে, সেই শহরটা হচ্ছে সিডনিতে যখন বিশাল আলোকসজ্জা, বিশাল আলোর খেলা, সেই বাজি, সেই ভাইবসটা আনন্দ করি। যদি নিউ ইয়ারের আনন্দটা সিডনি হয়, তাহলে ক্রিসমাসের আনন্দটা কিন্তু আমাদের কাছে বেথলেহেম গির্জার ওই আলোক শোভা, ওই প্রার্থনা, ওই আনন্দ, সেটাও কিন্তু আমাদের কাছে এই ক্রিসমাসের ভাইবটা এনে দেয়, যেটা এবছর আমি একদমই দেখতে পাইনি। সেটা কালকে খবরে দেখলাম। আমি মনে করি যে আবার ফিরে আসুক বেথলেহেম গির্জার সেই আনন্দ, সেই আলোকসজ্জা, সেই উৎসব, সেই রকম প্রার্থনার একটা সঙ্গীতের আভাস, সেই সুর আবার বেথলেহেম গির্জায় ফিরে আসুক, আর সেটা মানুষদের কাছেই। আমি জানি না আমার এই ভিডিও, আমার এই কথাটা কতটা পৌঁছবে, কিন্তু আমি এই কথাগুলো না বলে পারলাম না। বেথলেহেম গির্জাটাকে আবার সাজিয়ে তোলা হোক। কালকে আমি খবরে দেখছিলাম যে যিশুর যে শিশু যখন ছিল, যিশুর সেই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে বেথলেহেম গির্জায়, সেগুলো মাটির নিচে, সেগুলোর উপর মাটি চাপা দেওয়া হয়ে গেছে, বা সেগুলো মাটির নিচে পড়ে আছে। বিশ্বাস করুন, খুব খারাপ লাগলো দেখে, ভীষণ খারাপ লাগলো যে একটা ভগবানের মূর্তি ওইভাবে মাটির নিচে, সেটা আমাদের কাছে কাম্য নয়, কখনোই আমাদের কাছে কাম্য নয়। আমরা চাই না যিশুর মূর্তি ওইভাবে মাটির নিচে থাকুক বা মাটিতে পড়ে থাকুক। কালকে আমি দেখলাম, খবরে দেখালো যে যিশুর মূর্তি, মাদার মেরির মূর্তি অতটা ওইভাবে পড়ে আছে। কিছু শিশুকে দেখলাম সেখানেই তারা প্রণাম করছে। সেই শিশুগুলোকে দেখে ভালো লাগলো যে তারা ওই মাটিতে পড়ে থাকা যিশুকেই প্রণাম করছে, তার প্রার্থনা জানাচ্ছে, তাদের কাতর অনুভূতিগুলো হয়তো
শেয়ার করছে, কিন্তু মানুষ হিসাবে আমার খুবই ব্যথা লাগলো বা খুবই ব্যথিত সেই দৃশ্যগুলো দেখে। আমি চাই না এই দৃশ্যগুলো আর দেখা হোক বা এই দৃশ্যগুলো আবার মানুষের সামনে আসুক। তাই আমি অনুরোধ করব, বেথলেহেম গির্জার সেই দিনগুলো আবার ফিরে আসুক, বেথলেহেম গির্জার সেই আলোকসজ্জার সেই আনন্দ উৎসব আবার ফিরে আসুক, আবার সাজিয়ে তোলা হোক বেথলেহেম গির্জাকে, মানুষজন আবার বেথলেহেম গির্জায় যাক। কারণ ওদের উৎসব পালনটা আলাদা, ওদের উৎসব পালনের রীতি নীতি রেওয়াজটা আলাদা। যেমন আমাদের কাছে, ওই যে বললাম, আমাদের কাছে দুর্গাপুজোর শোভাবাজার রাজবাড়ি মিত্রবাড়ি সেগুলো যেরকম, আমাদের কাছে কালী পুজোয় মা ভবতারিণীর পুজোয় দক্ষিণেশ্বর যেরকম, বা কালীঘাটে কালী যেরকম, সেরকমই বেথলেহেম গির্জাও নষ্ট হতে দেওয়া উচিত নয়। ফিরে আসুক বেথলেহেম গির্জার সেই দিনগুলো। পাশাপাশি যেমন সিডনির আলোকসজ্জা নিউ ইয়ারে, মানে 31 12টার পর ওই যে সিডনির আলোকসজ্জা, সিডনির বাজি ফাটানো, সেগুলো যেমন দেখতে ভালোবাসি, তেমন ক্রিসমাসে বেথলেহেম গির্জার আলোকসজ্জা, বেথলেহেম গির্জার আনন্দ উৎসবটাও দেখতে ভালোবাসি। আমরা বাঙালিরা এইভাবেই থাকি, আমরা এইভাবেই উৎসব মুখরিত হয়ে থাকি, এই উৎসব মুখরিত জায়গাগুলোকে মনের মধ্যে রেখে। তাই এইটুকুই প্রার্থনা, আর মানুষদের কাছে এইটুকুই চাওয়া যে ঠিক আছে, ভুলে যান না, শান্তি আনুক, এই হানাহানিগুলো বন্ধ হোক, আবার ফিরে আসুক সব কিছু। জানি না কতটা পৌঁছবে, আমার বলাটা কতটা ঠিক, কিন্তু এটা আমি চাই ফিরে আসুক, মানুষের কাছে আরও 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 বেশি করে পৌঁছোক এই কথাগুলো। আমরা খবরে এই দৃশ্যগুলো দেখতে ভালোবাসি না, আমি তো বাসিই না। ঠিক আছে, অনেক কথা হলো, এবার সকালবেলা আমাকে এখন যেতে হবে বাজারে মাছ কিনতে, তো যাই। আচ্ছা, আজকে মাছ কিনতে গিয়েও আপনাকে মাসির একটা দেখি ভাইব দেখাতে পারি কিনা, যে মাসির কাছে আমি মাছ কিনতে যাই, দেখি সেখানে একটা ছোট্ট ভিডিও করতে পারি কিনা। হয়তো মাসির আমি কথা নিতে পারবো না, কারণ তিনি খুব ব্যস্ত থাকেন, প্রচণ্ড ব্যস্ত থাকেন, আর ব্যস্ততার মধ্যে ভিডিও করা উচিত না। কিন্তু আজকে কি মাছ কিনছি সেই মাসির থেকেই সেটাও আপনাকে দেখাই, চলুন সাথে যাওয়া যাক। আজকে আমি আবার মাছের বাজারে এসেছি, যে মাছের বাজারের কথা এর আগেও আমি আপনাদের বলেছিলাম। আমি কেন এই মাছের বাজারে বারবার আসি তার একটা উদাহরণ আপনাদের আমি আগের দিন দাম কমের জন্য বলেছিলাম, এবার আজকে প্রকৃষ্ট সচক্ষে দেখাচ্ছি সত্যি এখানে দাম কতটা কম। আপনারা দেখুন, এই বোয়ালটা আমি নিয়েছি, এত বড় বড় বোয়াল, এত বড় বড় সাইজের বোয়ালগুলো মাত্র 100 টাকা করে কিলো, দুটো নিয়েছি 100 টাকা। আর এই এতগুলো মাছের সম্ভার সব 100 টাকা, একমাত্র কাতলাটা 200 টাকা করে, তাছাড়া সব 100 টাকা, ওদিকে ভোলাটা 120 টাকা। আরও মাছ ছিল, আমি অনেক বেলা করে এসেছি বলে হয়তো আর মাছগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু এত কম দামে সব 100, 150, 200-র মধ্যে এত ভালো ভালো এবং এত বড় বড় মাছ এখানেই পাওয়া যায় এই মাসির কাছে, যিনি বসেন এই রিলায়েন্স ফ্রেশ, ঠিক রিলায়েন্স ফ্রেশের সামনে। আর আমি পারতাম মাসির থেকে কিছু কথা জিজ্ঞেস করতে, মাসিকে কিছু প্রশ্ন করতে, কেন কতদিন ধরে বসে, কখন বসে, পারতাম, কিন্তু এতটা ব্যস্ততার মধ্যে এখন আছে, আর মানুষের ব্যস্ততার মধ্যে কখনোই তাকে ডিস্টার্ব করা উচিত না, তাই আমি এনাকেও আর ডিস্টার্ব করছি না। তাও বলে দিচ্ছি, মাসি মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে এখানে বসে, আর বেলা 12টা থেকে 1টা পর্যন্ত থাকে, 1টার মধ্যে উঠেই যায়, 1টার মধ্যে আর কিছু পাওয়া যায় না, 12টার মধ্যে এলে সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর মাসি 7:30 থেকে 8টার মধ্যে বসেন, আর ঠিক এই জায়গাতেই বসেন, সপ্তাহে 7 দিনই বসেন। হ্যাঁ, সপ্তাহে 7 দিনই বসেন, কিন্তু যখন অকেশন আসে বা যখন কোনো উৎসব আসে, উৎসবের মুহূর্তগুলো হয়তো বসতে পারেন না, তাদেরও তো উৎসব থাকে, তাই। আর উৎসবের মুহূর্তগুলো ছাড়া বাকি 7টা দিনই মাসিকে আপনি পেয়ে যাবেন। আর সোম থেকে শনির মধ্যে এলে, সোম থেকে শুক্রর মধ্যে এলে মাছের দামটা অনেকটাই কম পাবেন, আর শনি রবিবার মাছের দামটা একটু বেড়ে যায়, তখন মাসিও একটু বাড়িয়ে দেয়, কিন্তু সোম থেকে শুক্রর মধ্যে এলে মাছের দাম এই রেঞ্জেই পাবেন, যে রেঞ্জে আমি আপনাদের বললাম। আমি আর আমার মা একটু ময়দানে এসেছিলাম, ময়দানে একটা ব্যাংকের কাজ ছিল, তার জন্য ময়দানে আসা। ময়দানে এসে মা একদমই দুপুরে খুব একটা খাইনি, তাই মা আমাকে বললো যে চল একটু এগ চিকেন রোল খাই। তো এগ চিকেন রোল খাওয়ার জন্য আমি মল্লিক ফটকের ওখানে বিশ্বনাথ স্ন্যাক্স বলে একটা দোকান আছে, সেই দোকানে গিয়েছিলাম। বিশ্বাস করুন, রোলটা আহামরি কিছু না, একটা এগ চিকেন রোল খেলাম, 55 টাকা দাম নিল, কিন্তু একদমই আহামরি কিছু না। আর ওখানে এত জোরে জোরে গান বাজছিল, তাই আর ব্লগ করতে পারিনি, কারণ বুঝতে পারছেন গান এলে কী হতে পারে, সেই জন্যই। আর আহামরি কোনো রোলের টেস্ট নয়, সেই জন্য ওটাই বলার জন্য। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস খেতে গেছিলাম, সেটা হচ্ছে পরশুরাম থেকে দই বড়া খাওয়ার আমার বিশাল ইচ্ছা, কিন্তু
আজ 1 মাস যাবৎ হয়ে গেল শুধু পরশুরামে যাচ্ছি আর আসছি, দইবড়া আমার কপালে আর ঝুঁকছে না, এবারও জোটেনি। সম্ভবত আর কিছু করার নেই, তাই দইবড়া না খেয়ে নিরাশ হয়ে ওই বিশ্বনাথ স্ন্যাক্স থেকে রোল খেতে হলো, কিন্তু রোলটা একদমই আহামরি ছিল না। তো এখন কাজ শেষ করে এবার বাড়ির পথে যাচ্ছি আমি আর মা। এখান থেকে দেখি ময়দান থেকে বাস পেলে বাস ধরবো, টোটো পেলে টোটো ধরবো, ধরে দাসনগর, আর যদি বাস পাই তাহলে সানেরঘাট, যেটা পাবো। ফেরার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কিছু পারিবারিক ঘটনার মধ্যে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ব্লগে আমি কোনোভাবেই আসতে পারিনি। তবে আজকে যে খুব ভালো কিছু দেখালাম বা খুব গুরুত্বপূর্ণ কিছু দেখানোর ছিল তা একদমই নয়, আজকে একদমই সাদামাটা একটা ব্লগ হলো। তবে হ্যাঁ, আমি প্রথম পার্টে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বলাটাই আমার মূল উদ্দেশ্য ছিল। এই কথাগুলো একটু মাথায় রাখবেন। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটু সাবস্ক্রাইব করে দিন না। ব্যাক টু ব্যাক কিছু ধামাকাদার ব্লগ আসছে, ব্যাক টু ব্যাক আমি কিছু ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি, আর সেটা দেখতে থাকুন। আর দেখার জন্য দয়া করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, আর পাশে থাকা বেল আইকনটা ঢং করে বাজিয়ে দিন। সাবস্ক্রাইব কেন করছেন না? একটু সাবস্ক্রাইব করে দিন না, একটু পাশে থাকুন না, আমার একটু জায়গা করে দিন। সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, আর লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের কি মতবাদ আমার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে। আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই মতামতেই গুরুত্ব সব সময় দেব। ততক্ষণের জন্য গুড নাইট। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অর্ণব আচারিয়া অফিসিয়াল পেজটা প্লিজ ফলো করে যান, আর যদি ইনস্টাতে দেখে থাকেন তাহলে অর্ণব আচারিয়া অফিসিয়াল বা আচারিয়া অর্ণব 88 পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকুন, সাথে থাকুন বুবু বাবু ব্লগসের। ততক্ষণের জন্য গুড নাইট।